রানা প্লাজা ধস আধুনিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক কাঠামোগত বিপর্যয়। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে সামান্য কিছু অবহেলা, লোভ আর উদাসীনতা মিলেমিশে এমন এক ট্র্যাজেডি জন্ম দিল যা কিনা পুরো বিশ্বের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। ১,১৩৭। এই সংখ্যাটা, এটা কিন্তু শুধু একটা ডেটা নয়, এটা হলো রানা প্লাজা ধসে সরকারিভাবে নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা। ভাবা যায়? এর প্রতিটি সংখ্যা এক একটা জলজ্যান্ত মানুষের গল্প, এক একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার কাহিনী। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, ২৪শে এপ্রিল ২০১৩, কর্মব্যস্ত একটা সকাল, আর ঠিক তখনই মাত্র ৯০ সেকেন্ড, মানে ১.৫ মিনিটেরও কম সময়ে একটা ৯ তলা বিল্ডিং একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। হাজার হাজার মানুষ চাপা পড়ল সেই ধ্বংসস্তূপের নিচে। সাভারের সেই ভয়াবহ ঘটনা এটাই। তো আজ আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে দেখব। প্রথমে জানব কিভাবে সেকেন্ডের মধ্যে এই ধস হলো, তারপর দেখব সেই সব ফাটলের কথা যা উপেক্ষা করা হয়েছিল। এরপর মানবিক মূল্য, কেন এই বিল্ডিংটা ভেঙে পড়ল, কোন কোন ব্র্যান্ড এর সাথে জড়িত ছিল, আর সবশেষে এর অসমাপ্ত উত্তরাধিকার নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক সেই ভয়াল সকালের ঘটনা দিয়ে। ঠিক কি ঘটেছিল সেদিন? সময়টা ছিল ২৪শে এপ্রিল, সকাল প্রায় ৮টা। হাজার হাজার শ্রমিক তখন সবে কাজে যোগ দিয়েছেন। ঠিক সেই মুহূর্তেই বিপর্যয়টা ঘটে। এখন কথা হচ্ছে, এই রানা প্লাজা আসলে কি ছিল? এটা সাভারের একটা বহুতল ভবন, যার মালিক ছিলেন সোহেল রানা নামে এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। ভেতরে ছিল পাঁচটা গার্মেন্টস ফ্যাক্টরি, সাথে দোকানপাট, এমনকি একটা ব্যাংকও ছিল। মানে হাজার হাজার শ্রমিকের কর্মস্থল ছিল এই একটা বিল্ডিং। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন? এই ধসটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর ঠিক ২৪ ঘন্টা আগেই স্পষ্ট বিপদ সংকেত দেখা গিয়েছিল, কিন্তু সেই সংকেতকে ইচ্ছে করে পাত্তা দেওয়া হয়নি। ঘটনাটা দেখুন, ২৩শে এপ্রিল বিল্ডিংয়ের গায়ে বড় বড় ফাটল দেখা দিল। খবর পেয়েই নিচের তলার ব্যাংক আর দোকানগুলো সাথে সাথে তাদের কার্যক্রম বন্ধ করে দিল। কিন্তু পরের দিন সকালে, মানে ২৪শে এপ্রিল, গার্মেন্টস মালিকরা হাজার হাজার শ্রমিককে কাজে যোগ দিতে বাধ্য করলেন। তাদের ভয় দেখানো হলো, চাপ দেয়া হলো, আর তার ঠিক পরপরই সকাল ৮টার দিকে পুরো বিল্ডিংটা ভেঙে পড়ল। ব্যাপারটা একবার ভাবুন। বিল্ডিংয়ে ফাটল, সবাই দেখতে পাচ্ছে, শ্রমিকরা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন, কিন্তু তাদের চাকরি চলে যাওয়ার ভয় দেখানো হলো। বলা হলো, কিচ্ছু হবে না, কাজে যোগ দাও। মালিকদের এই লোভ আর চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতাই কিন্তু হাজারো মানুষকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে। তো এই ভয়াবহ ঘটনার পরিণতি কি হলো? এর জন্য যে মানবিক মূল্য দিতে হয়েছে, তা যে কোনো পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি মর্মান্তিক। সরকারি হিসাব বলছে ১,১৩৭ জন মারা গেছেন, আর আহতের সংখ্যা ২,৫০০-এর উপরে। এদের মধ্যে অনেকেই কিন্তু আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। সেই ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসা কান্নার আওয়াজ, সে এক ভয়াবহ স্মৃতি। ১৯ দিন, টানা ১৯ দিন ধরে চলেছিল উদ্ধার কাজ। ভাবা যায়? সেনাবাহিনী, ফায়ার সার্ভিস আর তার সাথে হাজার হাজার সাধারণ মানুষ, মানে স্বেচ্ছাসেবীরা, দিন রাত এক করে কাজ করে গেছেন। শুধু একটাই চেষ্টা, ধ্বংসস্তূপের নিচ থেকে যদি একটিও প্রাণ বাঁচানো যায়। এখন মূল প্রশ্নটা হলো, কেন? কেন এত বড় একটা বিল্ডিং এভাবে ভেঙে পড়ল? এর পেছনের কারণগুলো শুনলে অবাক হতে হয়। এটা আসলে নিয়ম না মানার একটা লম্বা তালিকা। দেখুন, প্রথমত, বিল্ডিংটা বানানো হয়েছিল একটা ভরাট করা পুকুরের ওপর, মানে ভিত্তিটাই ছিল দুর্বল। দ্বিতীয়ত, পারমিশন ছিল ৬ তলার, কিন্তু তার উপর অবৈধভাবে আরো কয়েকটা তলা তোলা হয়েছিল। তৃতীয়ত, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর, ওপরের তলাগুলোতে বসানো হয়েছিল বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর। আর ফাইনালি কি হলো? কারেন্ট চলে যাওয়ার পর যখন ওই জেনারেটরগুলো একসাথে চালু করা হলো, সেই সম্মিলিত কম্পনে একটা মূল পিলার ভেঙে পড়ে, আর তাতেই পুরো বিল্ডিংটা ধসে যায়। আর এর পরেও দায়িত্ব এড়ানোর চেষ্টাটা ছিল দেখার মতো। একজন কর্মকর্তা তো বলেই বসলেন যে রাজনৈতিক অস্থিরতার কারণে নাকি পিলারগুলো কেঁপে উঠেছিল, আর তাই বিল্ডিংটা ধসে গেছে।
কতটা হাস্যকর আর দায়িত্ব জ্ঞানহীন একটা মন্তব্য ভাবুন। এই ট্র্যাজেডির দায় কিন্তু শুধু বিল্ডিংয়ের মালিক বা স্থানীয় কর্তৃপক্ষের একার ছিল না। এর সাথে সরাসরি জড়িয়ে ছিল বিশ্বজুড়ে নামিদামি সব ফ্যাশন ব্র্যান্ডের নাম। জানা যায় রানা প্লাজার ফ্যাক্টরিগুলোতে প্রায় ২৯টা আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক তৈরি হতো। কিন্তু দুর্ঘটনার পর কি হলো? মাত্র ৯টা ব্র্যান্ড সাহায্য করতে বা ক্ষতিপূরণ দিতে এগিয়ে এসেছিল। বাকি ২০টা ব্র্যান্ড প্রথম দিকে তাদের দায় পুরোপুরি অস্বীকার করে গেছে। তো প্রশ্নটা থেকেই যায়, ওই ধ্বংসস্তূপের নিচে কাদের লেবেল পাওয়া গিয়েছিল? উত্তরটা হলো খুব জনপ্রিয় সব ব্র্যান্ডের। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ফাস্ট ফ্যাশনের এই যে ঝলমলে দুনিয়া, তার আড়ালে কতটা নির্মম একটা বাস্তবতা লুকিয়ে আছে। দেখতে দেখতে ১ দশকেরও বেশি সময় চলে গেছে, কিন্তু রানা প্লাজার সেই ক্ষত, সেটা কি শুকিয়েছে? ন্যায়বিচারের যে লড়াইটা শুরু হয়েছিল, সেটা কিন্তু আজও চলছে। ঘটনার পরই কিন্তু ভবনের মালিক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছিল। মনে হচ্ছিল বিচার হবে, কিন্তু বাস্তবতা হলো ১ দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু মূল মামলার বিচার আজও শেষ হয়নি। এই যে বিচার পাওয়ার দীর্ঘ অপেক্ষা, এটা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য কতটা কষ্টের তা সহজেই অনুমেয়। আজকে যদি সাভারের সেই জায়গায় যাওয়া হয়, সেখানে আর রানা প্লাজা নেই, আছে শুধু একটা ছোট্ট স্মৃতিস্তম্ভ। আর এটা কিন্তু কোনো সরকারি উদ্যোগে তৈরি হয়নি। নিহতদের পরিবারগুলোই নিজেদের উদ্যোগে এটা বানিয়েছে, তাদের প্রিয় মানুষগুলোকে মনে রাখার জন্য। সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার ভাবা দরকার: সস্তায় কেনা একটা পোশাকের দাম কি সত্যি একটা মানুষের জীবনের চেয়ে বেশি হতে পারে? আর এটাই হয়তো রানা প্লাজার সবচেয়ে বড় শিক্ষা। এই ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে লাভ বা মুনাফা, সেটা কখনোই মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। যখনই নিয়ম আর নৈতিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু লাভের পেছনে ছোটা হয়, তখনই এমন বিপর্যয় ঘটে। এটা এমন এক ট্র্যাজেডি যা থেকে শেখার কোনো শেষ নেই।